আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ কোন অন্ধকারের দিকে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি। অন্ধকার মানে কি? অন্ধকার মানে হচ্ছে যেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। জনগণের জন্য কেউ কথা বলবে না। যেখানে জনগণ তার ইচ্ছা, চাওয়া, প্রতিফলন দেখাতে পারবে না। যেখানে চাকরি-বাকরির সুযোগ নাই, যেখানে উন্নয়নের কথা নাই, যেখানে জিডিপি দিন, দিন কমে যাচ্ছে, যেখানে লোকজন বেতন পাচ্ছে না, যেখানে লোকজন বোনাস পাচ্ছে না, যেখানে শিক্ষার আলো নাই, যেখানে ছাত্ররা রাজনীতি করে, ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করে, যেখানে প্রতারণাই হচ্ছে একমাত্র উপায় এগিয়ে যাওয়ার, যেখানে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে না, সেটাকেই তো আমরা অন্ধকার বলবো। বাংলাদেশ অনেকটা এখন অন্ধকারের রাজত্ব চলতেছে, আয়ামের জাহিলিয়াত টাইপের একটা ব্যাপার-স্যাপার। বাংলাদেশে সেটা অনেকদিন ধরে ছিল। যতদিন ধরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, ততদিন ধরে বাংলাদেশকে আমরা আয়ামে জাহিলিয়াতি মনে করব। কেন? জনগণ, গণতান্ত্রিক দেশে জনগণ ভোট দিবে, ভোট দিয়ে শাসক নির্বাচিত করবে। সেটাই হচ্ছে গিয়ে সভ্যতা, সেটাই হচ্ছে গিয়ে আলো। এখন বাংলাদেশে যেহেতু নির্বাচন খেলা হচ্ছে, ইউনূস সরকার আসার পরে থেকে নির্বাচন না সংস্কার, সংস্কার, সংস্কার আলাপ আসছে। ইউনূস সরকার বারবার দরকার, আলাপ আসছে অনির্বাচিত ইউনূস সরকার। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশ এখন একটা অন্ধকারে আছে এবং অন্ধকার থেকে সে তীব্র একটা অন্ধকারের দিকে দিন দিন ধাবিত হচ্ছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে, আর্মি তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণ করার জন্য, অন্য কিছু না। ভোট দিয়ে গণতান্ত্রিক পথে উত্তরণ করার জন্য অন্তর্বর্তী সরকার হিসেবে তাকে ক্ষমতায় বসানো হয়েছে। তার উচিত ছিল একটা যোগ্য উপদেষ্টা পরিষদ তৈরি করা। সে কি করেছে? লেজুট ভিত্তির পরিবারতান্ত্রিক ভাই ব্রাদার কেন্দ্রিক একটা নতুন কার্টেল তৈরি করেছে, নতুন শাসন ব্যবস্থা তৈরি করেছে এবং চিন্তা করছে কি আগামী 5 বছর 10 বছর আজীবন বাংলাদেশের ক্ষমতা পাকাপোক্ত করে রাখার জন্য। যদিও তার রাজনৈতিক ভিত্তি নাই, কিন্তু তার বট বাহিনী, তার যেই নানা রকমের এজেন্সিগুলো আছে তাদেরকে দিয়ে নানা রকমের প্রচারণা বাজারে ছেড়ে দিচ্ছে, যেটা বাংলাদেশের সমাজের জন্য ভালো না, বাংলাদেশের জন্য ভালো না। হাসিনা সরকারের মতো, যেমন হাসিনা সরকার বারবার দরকার, এখন বাংলাদেশে আলোচনা দিয়েছে কি ইউনূস সরকার বারবার দরকার। আমি একটা কথা বলি, বাংলাদেশের জনগণের কি করা উচিত? বাংলাদেশের জন্য কথা বলা উচিত, প্রোপাগান্ডায় গা ভাসানো উচিত না। কেন? সরকার যা বলে তার বিপরীতে কথা বলা উচিত। বাংলাদেশি সরকার তো ভালো কাজ করে না, তারা মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার হীন চেষ্টা সব সময় করে গিয়েছে, সব সময় করে যাবে। এখন বাংলাদেশের জন্য কথা বলতে গেলে, জনগণের জন্য কথা বলতে গেলে সরকারের বিপরীতে কথা বলতে হবে। আমাকে আপনারা দেখবেন হাসিনা সরকারের সময় সরকারের বিপরীতে কথা বলেছি, ইউনূস সরকারের সময় সরকারের বিপরীতে কথা বলছি। আমি রাজনীতি শুরু করেছি 2008 বা 10 থেকে। তখন থেকে আমি এই অবস্থানে আছি এবং বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে, সরকারের বিরোধী কথা বলতে গিয়ে আমি 2021 সালে আমার চাকরি হারিয়েছিলাম এবং তখন থেকে আমি হাটে মাঠে ঘাটে অনলাইনে অফলাইনে সরকার বিরোধী বাংলাদেশের জন্য কথা বলে যাচ্ছে। সুতরাং সরকার বিরোধী অবস্থান হচ্ছে বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত অবস্থান, জনগণের পক্ষে অবস্থান। আপনি যদি সরকারের পক্ষে কথা বলেন, আপনি হচ্ছেন দালাল, আপনি হচ্ছেন গিয়ে নির্লজ্জ ক্ষমতালোভী দালাল, অন্য কিছু না। কেন? সরকারের পক্ষে কথা বলার জন্য লোক আছে, আপনাকে জনগণের কথা বলতে হবে, দেশের কথা বলতে হবে এবং সেটা হচ্ছে সরকারের বিরোধী বয়ানের সাথে আপনাকে যেতে হবে। বাংলাদেশ থেকে আমরা অনেক কিছু জানি যে হাসিনার আমলে নির্বাচন চায় না, হাসিনাকে চায়, এখন হচ্ছে ইউনূসকে চায় না, মানে নির্বাচন চায় না, ইউনূসকে চায়, এমন একটা আলোচনা বারবার চলে আসতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন, তিনি একটা দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, বিজয় আসবে ইনশাআল্লাহ। কথা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিজয় এখনো আসেনি। বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি, বাংলাদেশের জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়নি, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠা হয়নি। বাংলাদেশ এখনো সেই শকুনের পাল্লাতে আছে, শকুন শিয়ালের পাল্লাতে আছে, যারা বাংলাদেশকে খুবলে খুবলে খাচ্ছে, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের স্থিতিশীলতার দিকে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঐক্যমত এবং সবাইকে নিয়ে চলা, সেটা ছাড়া বাংলাদেশের কোনো গত্যন্তর নাই, সবাইকে নিয়ে চলতে হবে।
সবাইকে নির্বাচনের সুযোগ দিতে হবে। 90 পরবর্তী যেমন ঐক্যমত তৈরি হয়েছিল, তেমন একটা ঐক্যমতে যেতে হবে যে আমরা বাংলাদেশের জন্য, স্থিতিশীলতার জন্য আমরা সবাইকে নিয়ে চলবো, কোথাও কোনো অন্যায় করব না। কেউ 5 বছর ম্যান্ডেট পেলে তার বিরুদ্ধে কোনো রকমের অন্যায় করব না, তার বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফোকাস হারানো যাবে না, কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা সরকার বিরোধী এজেন্ডার সরকারের যে এজেন্ডা তার বিপরীতে দাঁড় হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি পিছিয়ে যায় বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের সেনাবাহিনী যদি পিছিয়ে যায় বাংলাদেশ হেরে যাবে, অল্প কিছু স্বার্থবাদী গোষ্ঠীর কাছে বাংলাদেশ হেরে যাবে। আমাদের সেনাপ্রধান যেটা বলেছিলেন, দেশের বিরুদ্ধে তৈরি করা, দেশের মধ্য থেকে তৈরি করা অস্থিতিশীল পরিস্থিতি, এবং এই পরিস্থিতি দেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে বিপন্ন করবে। কারণ বাংলাদেশের চারদিকে এখন ইন্ডিয়া আছে, বাংলাদেশ অস্থিতিশীল হলে ইন্ডিয়া অস্থিতিশীল হবে, অস্থিতিশীলতার বিরুদ্ধে সবাই দাঁড়াবে। বাংলাদেশ যেমন দাঁড়ানো উচিত, ইন্ডিয়ারও দাঁড়ানো উচিত, এবং ইন্ডিয়া সেটা দাঁড়াবে। ইন্ডিয়াতে $240 বিলিয়ন ইনভেস্টমেন্ট প্রকল্পতে এমনি এমনি আসে না, কারণ ইন্ডিয়া স্থিতিশীল দেশ। এখন বাংলাদেশ থেকে সব কিছু চলে যাচ্ছে, 75% বৈদেশিক বিনিয়োগ বিদেশে চলে গেছে, তারাও তাদের বিনিয়োগ তুলে নিয়ে চলে গেছে, কারণ তারা দেখতে পাচ্ছে বাংলাদেশ দিন দিন অস্থিতিশীল হবে। গত 17 বছর বাংলাদেশ স্থিতিশীল ছিল হাসিনা সরকারের কল্যাণে, এখন বাংলাদেশ গত 8 মাস ধরে অস্থিতিশীল, এবং যেইভাবে চলতেছে শক্ত হাতে যদি দমন পীড়ন না করা হয় বাংলাদেশ অস্থিতিশীল থাকবে, এবং এখানে উন্নয়নের ছোঁয়া লাগার কোনো রকমের সম্ভাবনা নাই। সেনাপ্রধানের বাণীতে এবং বৈদেশিক বিনিয়োগের চিত্র থেকে আমরা সেটা দেখতে পাই। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সির যে অথরিটির যে চেয়ারম্যান আশিক চৌধুরীর, তার যে বড় 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 বিনিয়োগ সম্মেলনে প্রচুর বিনিয়োগ আসবে, কত আসে সেটা আমরা দেখতে পাবো। সবচেয়ে বড় কথা, এটা প্রজেকশন, আসতে হলে দেখা যাবে বাংলাদেশের সমাজের মধ্যেই প্রতিফলন দেখা যাবে যে উন্নত হচ্ছে, জিডিপি বাড়তেছে, বাইরে থেকে লোকজন আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশে স্থিতিশীল, লোকজন তার পরিশ্রমের মূল্য পাচ্ছে, লোকজনের কর্মসংস্থান হচ্ছে। এগুলো যদি না হয়, বিপরীতে যদি বাংলাদেশ চলে, বাংলাদেশে কোনো কিছুই হবে না শুধুমাত্র অরাজকতা ছাড়া, এবং সেটা আমরা গত 8 মাস ধরে দেখতেছি। 8 মাস ধরে দেখছি মানে আগামী 8 বছর ধরে দেখব, যদি না বাংলাদেশি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। ইলেকশন ইজ এ মাস্ট, ডেমোক্রেসি ইজ এ ম্যান্ডেটরি। রোডম্যাপ ডিফাইন ডেফিনিট, roadmap is never anything optional. You have to be committed, you have to be dedicated, you have to be focused. আমরা ইউনূস সরকারকে দেখতে পাই গ্রামীণের জন্য তারা ডেডিকেটেড, ফোকাসড, তারা হচ্ছে কি একদম টাইম বাউন্ড, তারা আসার সাথে সাথে সব কিছু মাপ করে নিয়েছে, নিজেদের জন্য সব কিছু করে নিয়েছে। বাংলাদেশের জন্য কি করছে? উল্টা পাল্টা সব কিছু করে বাংলাদেশকে অস্থিতিশীল করে যাচ্ছে। সংস্কারের মূল্য দেখাচ্ছে, 8 মাসে সংস্কারে কিছু করতে পারেনি, আগামী 8 বছরেও তারা যদি থাকে কিছু করতে পারবে না, বরং আলাপ দিয়ে দিচ্ছে গিয়ে কি ইউনূস সরকার বারবার দরকার। 5 বছরের জন্য ইউনূস সরকারকে, অবৈধ অনৈতিক সরকারকে তারা দেখতে চায়, এমন একটা আলোচনা বাংলাদেশের সমাজে দিয়ে দিয়ে তারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করছে। আমরা দেখতে পাচ্ছি ভাই ব্রাদার কেন্দ্রিক শাসন ব্যবস্থা যেটা তারা তৈরি করেছে, যারা অযোগ্য, অদক্ষ, এবং তাদের কল্যাণে যেটা হচ্ছে বাংলাদেশকে ঠিকভাবে নেতৃত্ব দেওয়া হচ্ছে না, বাংলাদেশকে তারা সেই টেনে টুনে অন্ধকারে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের নিযুক্ত বাংলাদেশ যাকে নিয়োগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার হিসাবে, সেই গোলাম মর্তুজা, তিনি যেহেতু বাংলা পত্রিকার সম্পাদক, তার যেহেতু ইংরেজিতে খুব বেশি দক্ষতা আছে বলে তেমন করে বলা যাবে না, তিনি যেহেতু সেখানে যেই নেটওয়ার্কিংগুলো করা দরকার, যে ইনফ্লুয়েন্সটা রাখা দরকার, সেই ইনফ্লুয়েন্সটা রাখতে পারছেন না। সুতরাং বাংলাদেশের যেহেতু ভাই ব্রাদার কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিপাদ করে একটা রিপোর্ট দিয়েছে, এবং সেই রিপোর্টে তারা যে ভুল বলেছে সেটা কোনোভাবেই বলা যাবে না। গত 8 মাসে আমরা সেটা দেখতে পেয়েছি, জঙ্গি তৎপরতা, নানাভাবে মবতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে। গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে আপনার বিরুদ্ধে মব হয়ে যায়, আর মবের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কেউ কী করে না, আইনের আওতায় আনে না। মব করে লোকজনকে খুন করে ফেলে, তাদেরকে আইনের আওতায় আনে না। এই হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান অবস্থা। বাংলাদেশ একটা অস্থিতিশীল দেশ, এবং এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মানুষ সাফার করতেই থাকবে। আমরা দেখতে পেয়েছি সার্জিসের আমার বঙ্গবন্ধু, সার্জিসের ফ্যামিলি পুরোপুরি হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক, হাসান আবদুল্লাহ পরিবার হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক। আমরা দেখেছি
ডক্টর আসিফ নজরুলের নানা রকমের বাণী, মানে লেজুর ভিত্তির বাণী, নানা রকম কিছু তো সারফেসে চলে আছে। বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু, ঠিক আছে, সব ঠিক আছে। এখন আপনাকে সবসময় তো একই স্ট্যান্ডিং রাখতে হবে। আপনি যদি দিন নিয়ে আজকে একটা জিনিস কাল, মানে ক্ষমতার উপর বেস করে যদি আপনি আপনার কালার চেঞ্জ করেন, তাদেরকে আমরা কী বলি? গিরগিটি বলে, তাদেরকে আমরা বলে হচ্ছে মীর জাফর বলে। তো এটা হচ্ছে মীর জাফর কেন্দ্রিক এখন শাসন ব্যবস্থা। ডক্টর ইউনূস নিজেই হচ্ছে হাসিনা সরকারের সুবিধাভোগী। গ্রামীণ ব্যাংক যখন খারাপ অবস্থা ছিল, তখন শেখ হাসিনা কি করেছে? তাকে প্রচুর সরকার থেকে টাকা পয়সা দিয়ে, যেহেতু সরকারের একটা বড় শেয়ার আছে গ্রামীণ ব্যাংকে, ব্যবসা করার সুযোগ দিয়েছিল। এবং হাসিনার সাথে তার সম্পর্কটা অনেক ভালো ছিল। হাসিনা, খালেদা, সবার সাথে তার সম্পর্ক ভালো ছিল। এখন সে কি করেছে? গিরগিটি কালার চেঞ্জ করে হাসিনার বিরুদ্ধে যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে, লুটে পুটে বাংলাদেশকে খেয়ে দিচ্ছে। সো আমরা যে কথাটা বলতেছি, এরাই হচ্ছে মীর জাফর, এরাই হচ্ছে প্রতারক, এরাই গিরগিটি, এরাই দালাল, এরাই ভণ্ড। দালালদেরকে, ভণ্ডদেরকে প্রতারিত করুন, বাংলাদেশের জন্য কথা বলুন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলুন, সবাইকে নিয়ে চলার কথা বলুন, ইনক্লুশনের কথা বলুন, মধ্যপন্থায় সবাইকে নিয়ে চলার কথা বলুন, বিভাজনের কথা বলবো না, ঠিক আছে? কাউকে যাতে কোনোভাবে বড় করা না হয়, কাউকে যাতে কোনোভাবে ছোট করা না হয়, যোগ্যতার ভিত্তিতে যাতে সবাইকে মাপা হয়, সেই কথাটা আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে। সেই পথে আমরা হাঁটি। বাংলাদেশের যে বৈষম্য বিরোধী যারা আছে, তারা যেভাবে বাংলাদেশে নানাভাবে অনৈতিক সুবিধাগুলো নিচ্ছে, বাংলাদেশের জনমানুষের যে আন্দোলন, 17 বছরের যে আন্দোলন বিএনপির, তাদের আন্দোলনের যে মূল এজেন্ডা, সেটাকে বাদ দিয়ে নাভা, সার্জিস অথবা হাসনাত, এদের যেই কথাবার্তা, সেগুলোকে তো বাংলাদেশ সমাজ ধারণ করতে পারে না। এরা কারা? এরা কারা? এদের পড়াশোনা কি? এদের যোগ্যতা কি? আন্দোলনে এদের ভূমিকাটা কি? আন্দোলনে এদের ভূমিকাটা কি? এরা কি গুলি খেয়েছে? এরা কি আহত হয়েছে? এরা কি সামনে ছিল? এরা কি করেছে? এরা কি রক্ত দিয়েছে? এরা কি হাত পা হারিয়েছে? যেখানে জুলাই অভ্যুত্থানে হাত পা হারানো, আহত, নিহত শহীদ পরিবারদের আমরা কিছু করতে পারছি না, কিছু দিতে পারছি না, তাদের কল্যাণে কোনো কাজ করা যাচ্ছে না, সেখানে বাংলাদেশের জন্য এরা কি করবে? এরা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। এই হচ্ছে এদের হীন অবজেক্টিভ, অন্য কিছু না। সো আমরা যেটা বলছি, এরা হচ্ছে মীর জাফর, প্রতারক, গিরগিট, দালাল, ভণ্ড। মন্তব্যতে জানাবেন আপনার মতামত যদি ভিন্ন হয়ে থাকে। ভালো থাকবেন, ধন্যবাদ।